বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের এইচএসসি যারা পরীক্ষা দিবা, এই পরীক্ষার্থীদের ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় ভৌত জগত পরিমাপ, এই অধ্যায়ের কিছু গাণিতিক বিষয় এবং প্রাথমিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হয়, অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। বাড়তি কথা না বাড়িয়ে চলে আসছি মূল ভিডিওর আলোচনা অংশে। শুরুতেই আমরা একটা শিট দেখতে পাচ্ছি, যেটা তোমাদের হ্যান্ড নোট হিসেবে দেওয়া হয়েছিল। এটা যারা পাওনি, আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো, তাহলে এগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে। চলে যাচ্ছি মূল আলোচনা অংশে। দেওয়া আছে অধ্যায় 1 ভৌত জগত পরিমাপ। কয়েকটি ধ্রুবক রাশির নাম এখানে দেওয়া হয়েছে। ধ্রুবক রাশি আসলে তাদের বলে, ধ্রুবক সমূহ হয় তারা যাদের মানগুলো নির্দিষ্ট বা অপরিবর্তনীয়, অর্থাৎ কনস্ট্যান্ট মান। এই মানগুলো কখনো পরিবর্তন হয় না। সকল ক্ষেত্রে সকল গাণিতিক হিসেবে এই মানগুলো একই ধরা হয়। যেমন তুমি ছোটবেলা থেকে শিখে আসছো, 2, 4, 6, 10, 20 এই সংখ্যাগুলো মান কখনো পরিবর্তন হয় না। সময় যেমন 1 ঘন্টা সমান 60 মিনিট, এটা যেমন অপরিবর্তনীয়, ঠিক এই ধরনের মানগুলোকে বলা হয় ধ্রুবক মান। এখানে কয়েকটি ধ্রুবক মান লিখে দেওয়া হয়েছে, যেটা এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা এবং টিকের জন্য খুবই প্রয়োজনীয়। প্রথমে লেখা হয়েছে 1 টন সমান 1016 কেজি, অর্থাৎ 1016 কেজি। এটা তোমরা মুখস্থ রাখবে, 1 টন সমান 1016 কেজি। 2 নম্বরে বলা হয়েছে 1 মেট্রিক টন সমান 1000 কেজি। টন আর মেট্রিক টনের মধ্যে পার্থক্য তাহলে কত কেজি? 16 কেজি। এইভাবে মনে রাখতে পারো। 3 নম্বরে বলা হয়েছে 1 কুইন্টাল সমান 100 কেজি। 1 কুইন্টাল সমান 100 কেজি। পরেরটা বলা হয়েছে 1 মারিয়া মিটার সমান 10 কিলোমিটার, অর্থাৎ এর পরিমাণটা আমরা কিলোমিটার এককে পাই, তা 10 কিলোমিটার। এরপরে বলা হয়েছে 1 মাইল ইকুয়াল 1.61 কিলোমিটার, কিন্তু যদি এটাকে মিটার এককে প্রকাশ করতে হয় তাহলে এটার সাথে আরো 1000 দিয়ে গুণ হয়ে যাবে, এটা তোমরা বোঝো। এরপরে বলা হয়েছে 1 লাই ইকুয়াল 9.49 × 10⁻15 মিটার, অর্থাৎ LY দ্বারা বোঝানো হয়েছে লাইট ইয়ার, অর্থাৎ আলোকবর্ষ। 1 আলোকবর্ষ সমান কত? 9.49 × 10⁻15 মিটার। এই 10 এর উপর পাওয়ার 15 মানে 1 এর পরে এমন 15টি শূন্য আছে। পরবর্তীতে বলা হয়েছে 1 পিসি ইকুয়াল টু, পিসি অর্থ পারসেক, 1 পারসেক ইকুয়াল টু 3.2616 লাইট ইয়ার। এই পারসেক এককটা ব্যবহার হয় আলোকবর্ষ অর্থাৎ মহাবিশ্বের কোনো কিছুর দূরত্ব নির্ণয় করতে, বা দেখা যাচ্ছে মহাবিশ্বের কোনো কিছুর গতি নির্ণয় করতে। এরপরে বলা হয়েছে 1 AU ইকুয়াল 1.495 × 10⁸ মিটার। এরপরে বলা হয়েছে 1 A নট, বা আমরা বলতে পারি 1 অ্যামস্টাম ইকুয়াল 10⁻⁻10 মিটার, অর্থাৎ এটা খুবই ক্ষুদ্র মান। আমরা যখন ডিএনএ বা আরএনএ সম্পর্কে শিখি, ডিএনএ বা আরএনএ এর মানগুলো ব্যবহার হয় এই এককে। এরপরে বলা হয়েছে 1 FM ইকুয়াল 10⁻⁻15 মিটার, অর্থাৎ এটার মান আরো ক্ষুদ্র, ফেমটো। এরপরে বলা হয়েছে 1 নিউটন, 1 নিউটনের মান 10⁵ ডায়ান। এই মানগুলো আমরা
যত দূর সম্ভব মনে রাখার চেষ্টা করব। তোমরা মাঝে মাঝে এগুলো চর্চা করলে এগুলো তোমাদের মনে থাকবে। পরে আমরা চলে যাচ্ছি পরের ধাপে, মৌলিক একক সমূহ। কয়েকটি মৌলিক রাশি দেওয়া আছে, তাদের সংকেত দেওয়া আছে, এসআই একক দেওয়া আছে এবং দেওয়া আছে তাদের মাত্রা। তোমরা যখন বিভিন্ন গাণিতিক হিসাব করবে, অর্থাৎ শুধু এই অধ্যায় নয়, পুরো এই বইয়ের এই এককগুলো তোমাদের কাজে লাগবে। আমরা আগে যদি রাশিগুলো দেখি, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, এই রাশিগুলো দেওয়া আছে। এগুলো মৌলিক রাশি, অর্থাৎ এই রাশিগুলোকে ভাঙলে ওই রাশি ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। তোমরা এর আগে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ যে সংজ্ঞা শিখেছো, সেই অনুযায়ী মৌলিক পদার্থ যা হয় এগুলো মূলত তাই। রাশির সংকেত, অর্থাৎ এই দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় এল দ্বারা। এলতে কি হয়? এলতে হয় লেন্থ, লেন্থ মানে দৈর্ঘ্য। ভর, ম্যাস অর্থ ভর। এরপরে সময়, টাইম সময়। তাপমাত্রা, টেম্পারেচার বা থেটার দ্বারা প্রকাশ করে। তড়িৎ প্রবাহ, ইলেকট্রিসিটি, যদিও বা এটা আই দ্বারা প্রকাশ করা হয় এবং বড় হাতের আই ছোট হাতের আই দ্বারা প্রকাশ করা হয়। দীপন তীব্রতা, এটা আই ভি আকারে প্রকাশ করে, অর্থাৎ এটা নিয়ে আমরা যখন পড়ব বিদ্যুতের অধ্যায়ে, এটা সেকেন্ড পেপারে আছে, সেটা আমরা জানতে পারবো। পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণটা মোল সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, যেটা এন দ্বারা প্রকাশ করে, ছোট হাতের এন। এটা আমরা এই অধ্যায়ের কিছু ম্যাথে পাবো। পরবর্তীতে বলা হয়েছে এই এককগুলোর, অর্থাৎ মৌলিক এককগুলোর, মৌলিক রাশিগুলোর এসআই একক। এসআই একক শব্দের অর্থ, এস শব্দের অর্থ স্ট্যান্ডার্ড, আই শব্দের অর্থ, আই দ্বারা বোঝায় ইউনিট, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইউনিট মানে আন্তর্জাতিক গৃহীত মান, যেগুলো পুরো বিশ্ব জুড়ে এই রাশিগুলোর এই এককগুলো ব্যবহার করা হয়। দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার, ভরের এসআই একক হচ্ছে কেজি, কেজি বা কিলোগ্রামও বলা যায়, এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, যদি বা তাপমাত্রা 3টে স্কেল আছে, তার ভিতরে কেলভিনটা ব্যবহার করা হয়। এরপরে বলা হয়েছে তড়িৎ প্রবাহ একক অ্যাম্পিয়ার এবং দীপন তীব্রতার একক ক্যান্ডেল, সিডি, এবং পদার্থের পরিমাণকে মোল দ্বারা প্রকাশ করা হয়েছে, এমও এল, মোল। এখন তোমাদের এছাড়াও 2 ধরনের একক আছে, যেটা তোমাদের মূল বইতে আছে। যখন তোমরা মূল বই নিয়ে পড়বে তখন জানতে পারবে এসআই একক বাদেও 2টা একক আছে, সিজিএস এবং এফপিএস। এই 2টা একক, এই এককগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে মানগুলো, কারণ এগুলো টিকের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে বলা হয়েছে মৌলিক রাশির মাত্রা সমূহ। দৈর্ঘ্যের একক এম আমরা বলেছিলাম, কিন্তু এর মাত্রা হচ্ছে এল, অর্থাৎ থার্ড ব্র্যাকেট দিয়ে মাত্রাগুলো লিখতে হয়। এরপরে বলা হয়েছে ভরের একক কেজি, আর এর মাত্রা হচ্ছে এম, অর্থাৎ থার্ড ব্র্যাকেটে এম দ্বারা প্রকাশ করে। সময়ের মাত্রাকে থার্ড ব্র্যাকেট দ্বারা টি দ্বারা প্রকাশ করা হয়। তাপমাত্রার মাত্রাকে থেটা দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এগুলো সব থার্ড ব্র্যাকেট ইউজ করে প্রকাশ করা হবে। তড়িৎ প্রবাহের একককে আই দ্বারা প্রকাশ করা হয়, দীপন তীব্রতার একককে জে দ্বারা প্রকাশ করা হয়, এবং পদার্থের পরিমাণকে মোল দ্বারা প্রকাশ করা হয়। এগুলো সব থার্ড ব্র্যাকেট ইউজে প্রকাশ করা হয়। এরপরে বলা হয়েছে, দেখো 2টা লাইন, গুরুত্বপূর্ণ লাইন স্টার দিয়ে প্রকাশ করা হয়েছে। দ্বিমাত্রিক কোণ পরিমাপের একক রেডিয়ান, অর্থাৎ আমরা জানি আমাদের এ পর্যন্ত আবিষ্কৃত পদার্থের জড় কাঠামো 3টা ভাগে ভাগ করা যায়, অর্থাৎ সেটা হচ্ছে একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক, 1D, 2D এবং 3D। এরপরে ইদানিং একটা কথা প্রকাশ পেয়েছিল, যেটা তোমাদের জানো, ছোট ক্লাসের নতুন কারিকুলাম দেওয়া ছিল, সেখানে 4Dর কথাও বলা হয়েছিল। এবং 4D আমরা জানি, যদি আমরা কয়েকটা অজানা রাশি ধরে নিই, তাহলে শুধুমাত্র আমি এমনি প্রকাশ করতে পারছি এক্স, তুমি চাইলে ওয়াই ধরতে পারো, জেড ধরতে পারো, ইচ্ছা মতো সংখ্যা ধরতে পারো। একটা কাঠামো হলে সেটা আমি বলতে পারি এক্স,
দুইটা কাঠামো হলে এক্স ওয়াই, তিনটা কাঠামো হলে এক্স ওয়াই জেড এই বরাবর, এবং চারটা কাঠামো হলে আমরা এক্স ওয়াই জেড এবং একটা অন্য অপর একটি কাঠামোকে সময় ধরে নেব, এমন আকারে প্রকাশ করা হয়েছিল। তাই এমনই এই মাত্রার একটি মাত্রা আছে দ্বিমাত্রিক, অর্থাৎ এখানে কি হয়, দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর জড় কাঠামোগুলো কাজ করে। এর ক্ষেত্রে কোণ পরিমাপের একক হচ্ছে রেডিয়ান বা সংক্ষেপে RAD দ্বারা প্রকাশ করা হয়। ত্রিমাত্রিক কোণ পরিমাপের একক স্টেরেডিয়ান, এটা STRADIAN স্টেরেডিয়ান লেখা আছে, সংক্ষেপে SR দ্বারা প্রকাশ করা হয়। এর এককগুলো তুমি বাংলায় উচ্চারণ লিখলেও প্রবলেম নাই, যেটা লেখো সঠিক লিখলে সমস্যা নাই, ভুল লিখলেই ভুল। এরপরে বলা হচ্ছে বিভিন্ন ধরনের ত্রুটি। গড় মান ত্রুটি। গড় শব্দের অর্থ জানি আমরা রাশিগুলোর যোগফল বা রাশিগুলোর কি জানি সংখ্যা, ঠিক একই হিসেবে ওই মানগুলো বাংলায় বলে, এগুলো আমাদের বীজগণিতিক নিয়মে লেখা হয়েছে x = x1 + x2 + x3 প্লাস ডট ডট ডট, অর্থাৎ এর ভিতরে আরো যদি কয়েকটা রাশি থাকে সেগুলো বসবে প্লাস xn। এইভাবে যতটা সংখ্যক রাশি দেওয়া হবে সেগুলো বসানো হবে। n হচ্ছে ওইখানে মোট রাশির সংখ্যা, x হচ্ছে অজানা রাশি। এরপরে আমরা n অর্থ মোট রাশির সংখ্যা বসাই দেব তলায়, তাহলে আমরা গড় ত্রুটি পেয়ে যাব। এরপরে এটাকে আমরা যদি আমরা আপেক্ষিক ত্রুটি আকারে প্রকাশ করি, তাহলে ডেল্টা x = del x/x এই আকারে আপেক্ষিক ত্রুটি পেতে পারি। গড় বিচ্যুতি, পরম ত্রুটি। পরম শব্দের অর্থ আমরা জানি স্থায়ী, স্থায়ী, এবং গড় বিচ্যুতি অর্থ সরে যাওয়া, অর্থাৎ এটার একটা গড় মান, সেটাকে আমাদের ডি দ্বারা প্রকাশ করা হয়। সেই জন্য লেখা হয়েছে আগের উপরে তোমরা গড় মান ত্রুটি থেকেই দেখতে পাচ্ছ। গড় মান ত্রুটি যেমন তোমাদের বইতে দেওয়া রয়েছে x বা x1 x2 x3 এই আকারে লেখা হয়েছে, সে জায়গায় ডি গুলো বসাই দিলে আমরা গড় বিচ্যুতি পেয়ে যাব। ডি = d1 + d2 + d3 প্লাস ডট 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 যোগ dn/n। x = x বার, অর্থাৎ গড় প্লাস মাইনাস ডি, এই আকারে একটা সমীকরণ দেওয়া আছে। এই যে পরে আমরা যেটা পড়লাম, এই ধরনের ম্যাথ আসে কম, এটা ঠিক আসে বেশি। পরে বলা হয়েছে শতকরা ত্রুটি, এটা দিয়ে আবার অনেক প্রশ্ন পড়ে, এটা তোমরা মনে রাখবে। অর্থাৎ তোমার x বার x এর মান বের করে তোমার শতকরা ত্রুটি বের করতে হতে পারে। এটা বিশেষ করে গ নম্বরে প্রশ্ন দেওয়া থাকে যদি সৃজনশীল ধরনের প্রশ্ন হয়, কিন্তু যদি বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন হয়, সংক্ষিপ্ত প্রশ্নে দেওয়া থাকবে। এটা del x = বলা হয়েছে ডেল্টা x/x গুণ 100% বলা হয়েছে, অর্থাৎ উপরের x টি হচ্ছে পরিবর্তিত x এবং নিচের x টি হচ্ছে x এর একটি নির্দিষ্ট মান, এবং তার সাথে আমরা 100% গুণ করে দিলে সেটা শতকরা মান পেয়ে যাব। প্রমাণ ত্রুটি। প্রমাণ ত্রুটি মান d = √d1² + d2² + d3² প্লাস ডট 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 প্লাস dn²/n এই মানটি দেওয়া আছে। অর্থাৎ গড় মান যেটা আমরা গড় পরম ত্রুটি বের করলাম, সেটাকে আমরা রুট করে দিলেই এই মানটা পেয়ে যাব, অর্থাৎ প্রমাণ ত্রুটি পেয়ে যাব, যেটা আমরা সংক্ষেপে x = অর্থাৎ গড় মান যদি x এর মান বের করতে চাই, x = x বার প্লাস মাইনাস d করতে পারি। দেখো x বার অর্থ গড় নির্ণয় হয়ে যায় x এর, আর তার সাথে প্লাস মাইনাস d করে দিলে সেখানে প্রমাণ ত্রুটিটুকু বাদ চলে যায়। এরপরে বলা হয়েছে আনুপাতিক ত্রুটি, যেটাকে আমরা ডেল্টা dx/x = p = del u/u প্লাস q del v/v প্লাস r r del w/w এই আকারে প্রকাশ করতে পারি। এটা অনেক সময় তোমাদের যখন ভর্তি পরীক্ষায় ঠিক আকারে পড়ে,
এটা তোমাদের এই শেষ নম্বরে যেটা বললাম, এটাতে তোমাদের কোনো ম্যাথ একাডেমিক পর্যায়ে আসে না। ব্যবহারিক যন্ত্রপাতি, সিলিন্ডারের স্লাইড ক্যালিপার্স এবং নিক্তি দুইটা ভাগ করা হয়েছে, আর একটা ভাগ করা হয়েছে স্ফেরোমিটার আর স্ক্রু গজ। এই ধরনের যন্ত্রপাতিগুলো আমাদের পদার্থবিজ্ঞানের ল্যাবে ব্যবহার করা হয়, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে আলোচনায় আসছে স্লাইড ক্যালিপার্স। সিলিন্ডারের অন্তঃব্যাস নির্ণয় করতে, অর্থাৎ সিলিন্ডার আমরা জানি গ্যাস সিলিন্ডার যেমন, এই জাতীয় বিভিন্ন রকম আমাদের দৈনন্দিন ব্যবহারযোগ্য দ্রব্যাদি এবং যন্ত্রপাতির উপর আমরা ব্যাস নির্ণয় করতে গেলে এই স্লাইড ক্যালিপার্স লাগে। পরে বলা হয়েছে সিলিন্ডারের গভীরতা নির্ণয়, এটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখুন পেছনের দিকে একটা কাটা মতো অংশ থাকে, সেটা ব্যবহৃত হয়। এবং সিলিন্ডারের বহির্ব্যাস নির্ণয়, অর্থাৎ বাইরের ব্যাস নির্ণয় করতে ব্যবহৃত হয়। শূন্য স্থানের ত্রুটি, শূন্য দাগ ত্রুটি ব্যবহার করা, মানে শূন্য দাগ ত্রুটি থাকলে সেটা ত্রুটি আর বাদ দেওয়া লাগে না, নয়তো প্লাস মাইনাস আকারে ত্রুটি বাদ দিতে হয়। ত্রুটি যদি নেগেটিভ হয় তাহলে যোগ করতে হয়, ত্রুটি যদি পজিটিভ হয় তাহলে বিয়োগ করতে হয়। এরপরে বলা হয়েছে ভিসি, অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট, অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের নিয়ম হচ্ছে S/N, অর্থাৎ মূল স্কেলের দৈর্ঘ্য বাই ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা, এই আকারে ভাগ করে বের করা হয়। 1 মিলিমিটার বাই 10, এটা তোমাদের বইতেও দেওয়া আছে, সেটাও উল্লেখ করা হয়েছে। এটা সমান 0.1 মিলিমিটার। এর আমরা উপরে যেটা শিখলাম সেটা হচ্ছে ভিসি, ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের সূত্র, এবং মূলত অঙ্ক আসে এই সূত্রটা দিয়ে যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করো, বাকি মানগুলো দেওয়া থাকে, তোমার সূত্র অনুযায়ী নির্ণয় করে পরে বসাই দেওয়া লাগে। M প্লাস V ইন্টু ভিসি লেখা আছে। প্রথম M দ্বারা বোঝাচ্ছে আমাদের ভার্নিয়ার মিটার স্কেলের পরিমাপকৃত সংখ্যা মান, পরবর্তীতে ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যাটা বসে বা পরিমাপযোগ্য মান বসে, তারপরে গুণ দিয়ে ভার্নিয়ার ধ্রুবক মানটা গুণ হয়ে যায়। এটা তোমাদের যখন ল্যাবে দেখাবে তোমাদের স্যাররা হচ্ছে কি, এটা চেষ্টা করবা ল্যাবে একবার পরীক্ষা করতে, তাহলে এটা তোমার মুখস্থ করা লাগবে না, খুব ইজিলি মনে রাখতে পারবা। অর্থাৎ এটা তোমাদের ব্যবহারিক অংশের ভিতরে আছে, ব্যবহারিক যন্ত্রপাতি যেহেতু আমরা পড়ছি। এরপরে বলা হয়েছে প্রধান স্কেলের শূন্য দাগ ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের বাম দিকে হলে ত্রুটি পজিটিভ এবং ডান দিকে হলে নেগেটিভ হয়, আর ত্রুটি সর্বদা মূল মান থেকে বিয়োগ হবে, অর্থাৎ বিয়োগ হবে। এখানে আরেকটা কথা উল্লেখ করে রাখি, প্লাস মাইনাস ই ব্যবহার করা হয়। এরপরে বলা হচ্ছে নিক্তি, ডান পাশে যেটা দেওয়া ছিল, ডাব্লিউ ইকুয়াল, অর্থাৎ কোন বস্তুর ওজন ইকুয়াল বস্তুর পরিমাপকৃত ওজন লেভেল, ডাব্লিউ নট ইকুয়াল বস্তুর প্রকৃত ওজন ত্রুটি। অর্থাৎ আমরা ত্রুটি বিষয়টা যদি পড়তে চাই, এটা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে যে বিভিন্ন সময় পদার্থবিজ্ঞানের বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়ে থাকে ল্যাবের বিভিন্ন কাজে। দীর্ঘদিন ব্যবহার করার ফলে সেই বস্তুটার ভিতরে ত্রুটি আসতে পারে, বা দেখা যাচ্ছে অনেক সময় পড়ে যায় হাত থেকে, বা সঠিক মান দেয় না, এই ধরনের বিভিন্ন রকম ত্রুটি আসে। এই ত্রুটিগুলো সংশোধন করে যে পরিমাপ করে সঠিক মান বের করা হয়, সেটাই হচ্ছে বস্তুর প্রকৃত মান পাওয়া যায়। এরপরে বলা হয়েছে একটা ছক দেয়া হয়েছে, দেখো সেখানে বাম আর ডান মান লেখা আছে, P ইকুয়াল 0 0 এই লেখা হয়েছে, Q ইকুয়াল বস্তুর W এবং R ইকুয়াল বস্তুর W প্লাস 10 মিলিগ্রাম, এই আকারে যোগ বিয়োগ আকারে আমরা মান লিখি ওজন ব্যবহার করার ক্ষেত্রে। W নট ইকুয়াল W প্লাস Q মাইনাস P 100 Q মাইনাস R ইন্টু এই মানটা লেখা হয়েছে এত গ্রাম এককে প্রকাশ করা হয়। W অর্থাৎ কোনো বস্তুর ওজন পরিমাপের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়।
এটা এমন না যে তুমি একটা দাড়ি পাল্লায় একটা বস্তু সহজে ওজন করে দিলে বা ডিজিটাল মিটারে কোনো কিছু সহজে ওজন করে দিলে। এই ধরনের ওজন করা হয় খুবই সূক্ষ্ম এবং অল্প পরিমাণ বস্তুর ওজনের ক্ষেত্রে। এই মানগুলো সঠিক না হলে রাসায়নিক বিক্রিয়া করতে ঝামেলা হয় বা সঠিক মানটা আমরা পাই না। পদার্থবিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও এটা জরুরি। এরপরে বলা হচ্ছে স্ফেরোমিটার। ডি, স্ফেরোমিটারের 3 পায়ের গড় গুরুত্ব। এই 3টি পায়ের তল থেকে বক্রতলের উচ্চতা কিংবা নিম্নতা, অর্থাৎ ডি দ্বারা আমরা স্ফেরোমিটারের 3 পায়ের গড় দূরত্ব নির্ণয় করতে পারি এবং এইচ অর্থ 3টি পায়ের তল থেকে বক্রতার উচ্চতা কিংবা নিম্নতা এবং আর ইকুয়াল টু বক্রতার ব্যাসার্ধ। এই 3টা পয়েন্ট তোমাদের কেন উপরে লিখে দেওয়া হলো, পরবর্তীতে সূত্রই এই 3টা পয়েন্ট তোমার বসাতে হবে, যেটা তুমি তোমার যখন এই নিয়মের কোনো ম্যাথ করবে সেই সময় এগুলো যুক্ত হয়ে যাবে সাথে সাথে সরাসরি। এরপরে বলা হচ্ছে শূন্য দাগ ত্রুটি, পিছর ত্রুটি এবং লেভেল ত্রুটি। অর্থাৎ এই ধরনের 3 ধরনের ত্রুটি হয়, লেখা হয়েছিল। অর্থাৎ ত্রুটি 3 প্রকার পাই আমরা। শূন্য দাগ ত্রুটি, অর্থাৎ যখন ভার্নিয়ার স্কেল বলি বা স্লাইড ক্যালিপার্স বলি, এই ধরনের বিভিন্ন যন্ত্রপাতিগুলো শূন্য দাগে মেলে না, সেটা শূন্য দাগ ত্রুটি বলে। শূন্য দাগ থেকে যদি আগায় যায় তাহলে সেটাকে পিছর ত্রুটি বলে। এবং লেভেল ত্রুটি থাকে, যেটা দেখা যাচ্ছে যন্ত্রপাতি সরে যায় না, অর্থাৎ সুন্দরভাবে বসছে না, এই ধরনের ত্রুটিগুলোকে বলা হয় লেভেল ত্রুটি, যেখানে বসার দরকার। এরপরে বলা হচ্ছে স্ক্রু গজ। স্ক্রু গজের ক্ষেত্রে এর এলসি ইকুয়াল লেখা হয়েছে P/N ইকুয়াল টু 1 মিলিমিটার বাই 100 মিলিমিটার। এটার মান পাওয়া গেছে 0.01 মিলিমিটার। স্ক্রু গজের ধ্রুবককে আমরা এলসি দ্বারা প্রকাশ করি এবং এর মানটা এইভাবে নির্ণয় করি যে L ইকুয়াল M প্লাস L ইন্টু LC। এখন এলসি যখন আমরা বের করছিলাম, অর্থাৎ এর কনস্ট্যান্টের মানটা, স্ক্রু গজের কনস্ট্যান্টের বা ধ্রুবক মানটা বের করার জন্য আমরা এর পিচ সংখ্যাকে মোট বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব এর পিচ সংখ্যা। এর পিচ সংখ্যা অধিকাংশের ক্ষেত্রে তোমরা যখনই দেখবা বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা 100 আছে, নির্ণয় করা লাগবে না, আর বাকিটা তোমরা বসাই দিতে পারবে ডাইরেক্ট 0.01 মিলিমিটার। এরপরে একটা জিনিস আমাদের জানা উচিত, কেন আমরা এটা নির্ণয় করি, কারণ অনেক ক্ষেত্রে বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা 100 না থেকে 50 থাকে, এটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাই তো, তা না হলে আমাদের পরিমাপকৃত মান ভিন্ন ভিন্ন আসবে। একজন ল্যাবে বসে দেখা যাচ্ছে এই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 দিয়ে হিসেব করেছে একরকম মান আসবে, আর 100 দিয়ে হিসেব করেছে আর একরকম মান আসবে একই বস্তুর ক্ষেত্রে। কিন্তু দেখো 50 দিয়ে মান নির্ণয় করলেও সঠিক আসবে, কিন্তু যদি সে 50 দিয়ে মান নির্ণয় করে 100 মান বসায় তাহলে সেটা ভুল আসবে। এরপরে বলা হয়েছে শূন্য দাগ ত্রুটি, পিছর ত্রুটি। এটা থাকে মূলত স্ক্রু গজে। স্ক্রু গজে লেভেল ত্রুটি থাকে না বললেই চলে। প্রধান স্কেলে শূন্য দাগ, বৃত্তাকার স্কেলে শূন্য দাগের উপরে দিকে থাকলে ত্রুটিটি পজিটিভ এবং নিচের দিকে থাকলে নেগেটিভ হবে, আর ত্রুটি সর্বদা মূল মান থেকে বিয়োগ হবে, এই বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, মূল মান থেকে কেন বিয়োগ হবে সেটা একটু সহজে বলি। আমি বারবারই বলছিলাম যে ত্রুটিগুলো প্লাস মাইনাস করা হয়, আসলে মাইনাসই করা হয়, কারণ যেগুলো ত্রুটি প্লাস হয়, প্লাস করা হয় নেগেটিভ ত্রুটিটা, অর্থাৎ সেটাও মাইনাস হচ্ছে, আর নেগেটিভ ত্রুটিটা সবসময় কি করা হয়, মাইনাস করা হয়, সেক্ষেত্রেও মাইনাস করা হচ্ছে। অর্থাৎ নেগেটিভ ত্রুটিটা যদি যোগ করি আমরা, অর্থাৎ যদি লিখি 2 প্লাস, সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, 2 প্লাস -3, তাহলে কি হয়, সেটার ক্ষেত্রে -1 আসে। আবার এমন লিখি যদি দেখা যাচ্ছে 5 - 2, সেটাও কিন্তু কত মান আসে, বিয়োগ করলে 3 আসে, অর্থাৎ 2 ক্ষেত্রে বিয়োগই হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।